Hey everyone, welcome to my YouTube channel, welcome to my other new video. তো আজকের যে ভিডিওটা এটা একটু অন্যরকম হবে আগের ভিডিওগুলো থেকে। কারণ এটা আমার ইন্ডিয়াতে প্রথম ব্লগ। আর আজকে ব্লগটা আমি বাংলাতে করছি, কারণ ব্লগটা আমি কলকাতা থেকেই শুরুটা করছি। আর আগের ভিডিওগুলো যেমন আমি প্রত্যেকটা ইন্টারন্যাশনাল ট্রিপ ছিল, আর ওইভাবে সেভাবে লাইক উইদাউট ইনফরমেশন ভিডিওগুলো বানানো হয়েছে। আর আজকের যে ভিডিওটা পোর্ট ব্লগ, কারণ আজকে আমি যাচ্ছি আমার এক সপ্তাহ ট্যুর, এক সপ্তাহ আমার ভ্যাকেশন আছে। তো আমি পুরো ইনফরমেশান দেবো আমি কিভাবে যাচ্ছি, কতটা কী খরচা হচ্ছে, আর পুরো আইটিনারিটার ডিটেলসে আপনাদের বোঝাবো, সঙ্গে থাকেন। তো এখন আমি রস আইল্যান্ড যাওয়ার জন্য ওয়াটার কমপ্লেক্সে আছি। আর সকালে আমি 8টার সময় এয়ারপোর্টে চলে এসেছিলাম। তারপর ওখান থেকে আমি হোটেল গেছি, ওখানে ব্রেকফাস্ট করে রেস্ট করলাম, তা 1-1.5 ঘন্টার মতো রেস্ট করে তারপরে এখন বেরিয়েছি 11:30টার দিকে। আমার এখান থেকে বোট আছে। আর রস আইল্যান্ড যাওয়ার জন্য বুক মাই বোট বলে যে একটা ওয়েবসাইট আছে, ওখান থেকে বুক করতে পারো, বা এখানে এসেও বুক করতে পারো। প্রাইস সেম, এক একজনের 470 টাকা করে। আর ওখানে যতদূর যা শুনছি রস আইল্যান্ডের জন্য 1.5 ঘন্টা ঘোরার টাইম দেবে। এরপর ওখানে দুটো প্যাকেজ থাকে, তুমি রস আইল্যান্ড, নর্থ আইল্যান্ড দুটো ঘুরতে পারো, বা যে কোনো একটাতে যেতে পারো, কোনো অসুবিধা নেই তোমার উপর। তো আমরা একটাই যাচ্ছি রস আইল্যান্ড, কারণ নর্থ ওয়েতে ওইভাবে দেখলাম রিভিউ খুব একটা ভালো না, আর গিয়েও লাভ নেই, কারণ বাকি ওখান থেকে ঘুরে আরও কিছু জায়গায় যাওয়ার আছে। তো এখন একটু পরেই আমরা ফেরিতে চাপবো, দিয়ে রস আইল্যান্ড যাবো। আপনি যখন অনলাইনে টিকিটটা বুক করবেন এই রস আইল্যান্ডের জন্য, ওখানে দেখবেন এজেন্টের নাম্বার দেওয়া থাকে। যেমন আপনি বুক মাই ফেরি বা বুক মাই বোট থেকে করলে ওখানে এজেন্টের নাম্বার থাকে। রস আইল্যান্ড যাওয়ার জন্য যেখান থেকে আপনি জেটি ধরবেন, ওখানে এসে ওই এজেন্টকে ফোন করবেন। ওই এজেন্টকে ফোন করলে তখন আপনাকে একটা স্লটে টাইম দিয়ে দেবে। ওই টাইমের মধ্যেই এসে ওই টাইমের মধ্যেই আপনাদেরকে বোটে করে পাঠাবে, কারণ একটা বোটে 10 জন করে যায়। তো ওইভাবে ওরা স্লট ম্যানেজ করে আপনাকে বোটে পাঠিয়ে দেবে। আর এখান থেকে বেশি না, 10 থেকে 15 মিনিট লাগে রস আইল্যান্ড পৌঁছানোর জন্য। এখন রস আইল্যান্ডের নাম চেঞ্জ হয়ে নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড নাম হয়েছে। তো এখন রস আইল্যান্ড পৌঁছে গেছি। এখানে জলটা প্রচুরই পরিষ্কার, কারণ নিচে মানে স্পষ্ট মাছ দেখা যাচ্ছে, মানে পুরোটাই নীল। আমি বাইরে অনেক ঘুরেছি, বাট ইন্ডিয়ার মধ্যে এত পরিষ্কার জল আমি কোনোদিন দেখিনি। লাক্ষদ্বীপও গেছি, বাট ওটার তুলনাতেও আমি যদি বলতে পারি আন্দামানের জলটা প্রচুরই পরিষ্কার। তো এখানে আপনি দুভাবে ঘুরতে পারবেন। একটা হচ্ছে এখানে ওই ব্যাটারি চালিত গাড়িগুলো পাওয়া যায়, যেগুলো আপনাকে 100 টাকা করে নেয়। আপনি ওটাতেও ঘুরতে পারেন, বা আপনি হেঁটে হেঁটেও ঘুরতে পারেন। এরপরে হেঁটে হেঁটে ঘুরলে যেটা সুবিধা হচ্ছে যে আপনি প্রত্যেক জায়গায় আপনি নিজের মতো ইচ্ছা খুশি দাঁড়িয়ে ফটো তুলতে পারবেন। আর ব্যাটারি গাড়িতে নিয়ে গেলে আপনাকে পুরোটা ঘুরিয়ে নিয়ে যাবে, একটা জায়গায় ছাড়বে লাইট হাউসের সামনে। এরপর ওইখান থেকে আপনাকে হেঁটে হেঁটে যেতে হবে, আবার ওখান থেকে আপনি ঘুরে ওরা টাইম দেবে, ওই টাইমের মধ্যে এসে আপনাকে আবার ওই গাড়িতে বসে আপনাকে আবার রিটার্ন এখানে পৌঁছে দেবে। আর আমরাও ভাবছিলাম প্রথমে ব্যাটারি গাড়িতে যাবো, বাট দেখছি প্রচুর লাইন। তো ওইভাবে ওখানে ওয়েট করার মতো টাইম নেই, যেহেতু বললাম টাইম খুবই কম, 1 ঘন্টা। তো ওই জন্য আমরা ট্রাই করলাম যে হেঁটে হেঁটেই ঘুরিয়ে নিই। তো অনেকটা সুবিধা হবে, কারণ অনেকটা জিনিস আমরা ভালোভাবে দেখতে পারবো, ফটো তোলার থাকে, তো ওটাতে অনেকটা সুবিধে হয়। এখানে যখন আসবেন জলের বোতল নিয়ে আসবেন, কারণ এতটা এই গরমের মধ্যে জল তেষ্টা পাবেই। আর আন্দামানে একটা আপনি দেখবেন ছোট জলের বোতল আপনি কোথাও পাবেন না, সবই পুরো আন্দামান ঘুরে আসুন আপনাকে 2 লিটারের জল বোতলই কিনতে হবে। আর ছোট বোতলে কোনো ব্যবস্থা নেই এখানে। তো আপনি যেখানেই যাবেন ওই 2 বোতলে জলের বোতলই আপনাকে সব জায়গায় ক্যারি করতে হবে। আর এই আইল্যান্ডটাও খুব একটা হিস্টোরিক্যাল প্লেস। এখানেও লাইক ইংরেজদের অনেক অফিস ছিল এখানে। আর 2004-এর যে সুনামি যখন এসেছিলো আন্দামানে, তখন মানে এখানকার যে লোকাল লোক ওরা বলে যে যত দূর বড় বিল্ডিং বা গাছ আছে ওই গাছের উপর দিয়ে নাকি
ঢেউ এসেছিল। তো জাস্ট এই আইল্যান্ডটার জন্যই আন্দামানটা অনেকটাই রক্ষা পেয়েছে, কারণ জলটা অনেকটাই আটকে দিয়েছে এখানকার গাছ বিল্ডিংয়ের জন্য। না হলেও কিন্তু আন্দামান আজকে অনেকটাই খুবই ক্ষতি হতো সুনামির কারণে। এখানেও সন্ধ্যার সময় লাইট অ্যান্ড সাউন্ডের শো হয়, তো আপনি এখানেও দেখতে পারেন বা সেলুলার জেলেও দেখতে পারেন। এখানে হলে একটু আগে আসতে হবে। রস আইল্যান্ড ঘোরা হয়ে গেল, এখন বাজে দুপুর 2টো। তো এখন লাঞ্চ করব, লাঞ্চ করে রুমে যাব, রুমে রেস্ট করব। তারপরে আজকের প্ল্যান আছে সন্ধ্যার সময় সেলুলার জেলে গিয়ে লাইট শোটা দেখব, আর পাশে কিছু কিছু যদি ভালো থাকে তো ওগুলোকে ঘুরে আসবো। তো এখন এসেছি করবিন্স কোভ বিচে। এখান থেকে আমরা যেখানে থাকি, যেখানে আমাদের হোটেল ছিল, ওখান থেকে অটো করেই এলাম। তো ডিস্টেন্স অনেকটাই, মানে 20-25 মিনিট মতো লাগে। আর এর পাশাপাশি এই বিচটাই খুবই ভালো ছিল। তো এখান থেকে ঘুরে আবার যাব লাইট শো দেখার জন্য। তো চলে এসেছি সেলুলার জেলের সামনে, এখন যাচ্ছি লাইট অ্যান্ড শো দেখার জন্য। আর বলবো এখানে আপনার যে টাইম আছে ওই টাইমের কিছু কম আধ ঘন্টা আগে চলে আসাটাই বেটার, কারণ আপনাকে এইভাবে এখানে লাইন দিতে হবে। তারপরে ওরা টিকিট আর আপনার আইডি কার্ড দেখেই আপনাকে ঢুকতে দেবে। আর ভিতরে ফটো বা ভিডিও রেকর্ড করা অ্যালাউ থাকে না। আর এটার টিকিট হচ্ছে 300 টাকা করে। তো আজকে হচ্ছে দ্বিতীয় দিন। আজকে যাচ্ছি বারাতাং আইল্যান্ড, লাইমস্টোন কেভ আর মাড ভলকানো দেখার জন্য। তো এখন আমরা এখান থেকে গাড়ি বুক করেছিলাম হোটেল থেকে 4,500 টাকা 4 হুইলার, কারণ আপনাকে এইভাবেই যেতে হবে। আর আমরা বেরিয়েছিলাম হোটেল থেকে ভোরবেলা 3টের সময়, কারণ বেশি লেট করলে আপনাকে আসতে লেট হবে সন্ধ্যার সময়। আর বেশি সন্ধ্যা হয়ে গেলে তখন আপনাকে ওখানে একদিনের জন্য স্টে করতে হবে, কারণ এখানে অনেক রুলস রেগুলেশন আছে। আর ওই টাইমের মধ্যে আপনাকে বেরোতে হবে। আর এখানে এই যে রাস্তা দিয়ে এখন দেখতে পাচ্ছেন, তো রাস্তা দিয়ে যে গাড়ি একসঙ্গে কনভে যায়, এরা একসঙ্গে 30টা 20টা করে এইভাবে 4 হুইলার যেতেই থাকে পরের পর। এরপর এখানে আপনাকে গাড়ি পার্কিংয়ে রাখতে হবে। তারপরে এখান থেকে গভর্নমেন্ট ফেরি আছে, ফেরিতে করেই ওই পারে যেতে হবে। ওটা ফ্রি অফ কস্ট থাকে, আর 10-15 মিনিট লাগে, বেশিক্ষণ লাগে না। কিন্তু আপনাকে বারাতাং আইল্যান্ড লাইমস্টোন কেভের জন্য যে প্রাইসটা, যেটা হচ্ছে 900, ওটা আপনাকে আগেই পে করতে হবে। তো এবারে আসার পর আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। এরপর কিছুক্ষণ ওয়েট করার পর আপনাদের গ্রুপে যখন নাম্বার আসবে তখন এখান থেকেই বোটে করে লাইমস্টোন কেভের জন্য এখান থেকে নিয়ে যাওয়া হয়।
জলের দুই দিকেই ম্যানগ্রোভ গাছ প্রচুর। সুন্দরবন কোনোদিন যাইনি, বাট এখানে ম্যানগ্রোভ গাছটা দেখা হয়ে গেল। थोड़ी दूरी है, आगे पानी नहीं है तो यहीं पे उतरना होगा, ये सामने नहीं। दे दो किसी लो टाइड है ना सर, हाई टाइड लो टाइड होता है तो जो पानी जो होता है टाइमिंग के हिसाब से चढ़ते हैं। अभी लो टाइड है তো এখান থেকে আর 10 মিনিট মতো লাগবে কেপকে যাওয়ার জন্য। আর এই জঙ্গলের মধ্যে দিয়ে এইভাবেই যেতে হবে। তো আমরা যে বোটে এলাম ওই বোটে গাইড একজন থাকে, তো ও আপনার সঙ্গেই যাবে আর পুরোটা ব্রিফ করতে করতে নিয়ে যাবে। তো এখানে রাস্তাতে এইভাবে আপনি ছোট ছোট খাবারের দোকান পাবেন, যেখানে শসা, লেবু শরবত বা মশলা সোডা এইসব এখানে বিক্রি হচ্ছে। তো যাদের অনেকটা আসার পর হয়তো আপনাদের তেষ্টা পেয়েছে বা আপনি সব খেতে চান, কোনো অসুবিধা নেই। ये डेड पार्ट में देखने के लिए कुछ नहीं है। ये पिक्चर में वरना दे आइए सामने आइए। नहीं, ये बहुत स्ट्रांग होता है, जब तक ये जो है डेड नहीं होता है ना तब तक ये टूटता नहीं। तो भूकंप आने से भी जो है कुछ होता नहीं है उसमें जल्दी। यहाँ से जो है एक्टिव वाला रहेगा, ओके। तो लेकिन जो है अभी गर्मी का सीजन है, इसीलिए जो है वाटर जो है मिल नहीं रहा है, तो इसीलिए जो है कहीं पे अभी जो है वाटर दिखाई नहीं देगा, बहुत ही कम दिखाई देता है, तो बहुत ही स्लो दिखाई देगा। तो जिसकी वजह से जो है ग्रोथ जो है रुका हुआ है। तो कितने बढ़ते हैं, कैसे बढ़ते हैं, मैं आपको जो है दिखाते हुए बताते हैं। आइए। ओके, छोटे बड़े जेलीफिश। तो यहाँ पे है सिलिका माइका, इसको जो है बोला जाता है, जो शाइनिंग कर रही है। ओके, तो जैसे इसमें लाइट लगाया जाता है ना तो ये शाइन करने लगती है, इसको जो है सिलिका माइका बोला जाता है। और इसमें खासियत होता है कि जब इसके ऊपर वो पानी पड़ता है ना तो उसके साथ में घुल जाता है, दिखाई नहीं देता है। तो एक तरफ से जो है वाटर ड्रॉप्स इसके ऊपर आते ही जो है ये हाइड हो जाता है, टच नहीं करना है। ओके, जितने भी अभी दिखाई देंगे तो उसको সবে জাস্ট কেপটা থেকে বেরালাম, ভিতরে প্রচুর অন্ধকার, খেয়াল ছিল না। তোমরা যদি পারো হাতে ছোট যে টর্চগুলো হয় টর্চ নিয়ে এলে অনেকটা ক্লিয়ার তোমরা দেখতে পাবে টর্চ করে। আমাদের গাইডের কাছে টর্চ ছিল, তো যতটা বেশি দেখিয়েছে। এরপর কারণ ফটো তোলার জন্য গাইড তো সবসময় তোমার সঙ্গে থাকবে না, এরপর ধরো তোমার কিছু ভালো একটা পছন্দ হয়েছে তুমি ফটো তুলবে, তার জন্য মোবাইলের ফ্ল্যাশে আসে, বাট টর্চটা দিলে অনেকটা ক্লিয়ার থাকে, জায়গাটা অনেকটা ক্লিয়ার দেখায়। আর ভিতরটা খুবই ভালো, 15-20 মিনিটের মধ্যে তোমরা পুরোটা ঘুরে নেবে, কোনো অসুবিধা নেই। আর এখন এখান থেকে আবার সেই বোটে করে আবার যাব ওখানে। তো তারপরে ওখান থেকে মাড ভলক্যানো বলে একটা জায়গা আছে, ওখানে যাব। ওখান থেকে প্রায় 8 থেকে 9 কিলোমিটার মতো। দেখি ওখানে কতক্ষণ টাইম স্পেন্ড করতে পারি, তারপরে ওখান থেকে ঘুরে আবার সেই রুমে চলে যাব। তো চলে এসেছি গাড়িতে করে। 600 টাকা নিল এখানে গাড়িটা। ওই যে বলেইছিলাম বেশিক্ষণ 8 থেকে 9 কিলোমিটার পর্যন্ত এখানে আসতে লাগে। তারপরে এখান থেকে প্রায় আমি বলবো 1 কিলোমিটারের মতো ট্রেকিং থাকে মাড ভলক্যানোতে যাওয়ার জন্য। ওখানে আমরা যে নর্মাল ভলক্যানো হিসেবে বুঝি যেখান থেকে আগুন বেরোয়, বাট এখানে মাটির ভলক্যানোটা, যেখান থেকে ওই মাটি বেরোতে থাকে লিকুইড ফর্মে।
এইখানটায় এসে থেকে এসেছি যখন এইখানটায় 10 কদম এসো এটা আপনি স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার খুব একটা বেশি ইম্পর্ট্যান্ট মনে হলো না, কারণ 600 টাকা দিয়ে এই জায়গার কোনো মানেই হয় না। এখন এখান থেকে বেরিয়ে বাইরে লাঞ্চ করব। বাইরে লাঞ্চ করে আবার 3টের সময় কনভে টাইম আছে গাড়ির, তো ওই আবার সেম ক্যাব করেই আবার হোটেলে ফিরে যাব।